ভিশন ফর সাকসেসে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে। দর্শক, এবার চলুন মৎস্য সম্পদের আরো কিছু তথ্য জেনে নিই। জরিপ অনুযায়ী দেশের জলসীমার মোট আয়তন প্রায় 40.47 লাখ হেক্টর, যার মধ্যে প্লাবন ভূমি ও বিলের আয়তন যথাক্রমে 28.33 লাখ ও 1.14 লাখ হেক্টর। অভ্যন্তরীণ জলাশয়ের মধ্যে মুক্ত জলাশয়ই হল প্রায় 40 লাখ হেক্টর। মৎস্য সম্পদের গুরুত্ব যথাযথভাবে বিবেচনা না করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন, জনসংখ্যা বৃদ্ধির জন্য মাছ আহরণের উপর অধিক চাপ সৃষ্টি ইত্যাদি কারণে মাছের গুণগত অবক্ষয় এবং এর উৎপাদন পরিমাণ কমে যাওয়ার ফলেই এসব মুক্ত জলাশয় থেকে মাছের প্রাপ্তি বিগত 70 ও 80 দশকে মারাত্মকভাবে কমে গেছে। বর্তমানে অভ্যন্তরীণ জলাশয় থেকে আমাদের দেশে উৎপাদিত মাছের প্রায় 62% আসে এসব মুক্ত জলাশয় থেকে। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মধ্যে নদী ও খাল 10 লাখ হেক্টর এবং মৌসুমী প্লাবন ভূমি বা হাওর প্রায় 29 লাখ হেক্টর। মুক্ত জলাশয়ের মধ্যে এসব মৌসুমী প্লাবন ভূমি এবং বিল বা হাওড় বাওড় হল সবচেয়ে বেশি উৎপাদনশীল। আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদের যথাযথ উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে তুলনামূলকভাবে কম ব্যয় এবং কম সময়ের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব। সরকারি বেসরকারি হ্যাচারি উন্নয়নের পাশাপাশি বঙ্গোপসাগর সহ দেশের নদ নদী খাল বিল হাওড় বাওড় ইত্যাদি জলসীমায় পরিকল্পিতভাবে লাক্সই প্রযুক্তি সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে মাছের উৎপাদন ও বিপণন বৃদ্ধি করা গেলে তা নিশ্চিতভাবে আমাদের দেশের চাহিদার 100% পূরণ সহ প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। সেই সাথে অনেক বেকার পাবে কর্মসংস্থানের স্থায়ী সুযোগ। আমরা প্রতিবেদনটি দেখলাম। জনাব আজম, আপনারা জলাশয়ে কমে যাওয়ার কারণগুলো চিহ্নিত করেছেন, যে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নির্বিচারে কীটনাশক ব্যবহার, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, কলকারখানার বর্জ্য নিষ্কাশন, অবৈধ জমি দখল। এগুলো মূলত যারা করেন তারা সবাই প্রভাবশালী, এবং এদেরকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন এই প্রকল্পের সফলতা থেকে? আমি প্রকল্প পরিচালক এমনভাবে অ্যাড্রেস করতে চাই, আসলে প্রভাবশালী বলতে আমাদের দেশে একটা নেগেটিভ সেন্স কাজ করে। এই সবগুলোকে যদি আমি একাত্র করতে যাই তাহলে অবশ্যই সেখানে যার অর্থনৈতিক প্রভাব আছে এবং যার ম্যান পাওয়ার এর উপরে প্রভাব আছে সেই লোককে এগিয়ে আসতে হবে। এবং সবচেয়ে আসার কথা ইন দ্য ডেভেলপমেন্ট অফ ফিশারিজ যে এই ধরনের লোকগুলো কিন্তু এখানে এগিয়ে আসছে। মানে আপনারা কি শুধু পরামর্শে সীমাবদ্ধ থাকবেন, নাকি এটার ইমপ্লিমেন্টেশনের পার্টেও আপনারা ইনভলভ হবেন? অবশ্যই ইমপ্লিমেন্টেশন, কেবলমাত্র পরামর্শ। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, শুধুমাত্র একজনকে টেকনিক্যাল নলেজ দিয়ে দিলেন উইদাউট এনি স্কোপ ফর অ্যাপ্লাইং দ্যাট নলেজ মেক্স এ ম্যান আউট। সুতরাং অবশ্যই তাকে কালচারের সাথে যুক্ত করতে হবে, মার্কেটিংয়ের সাথে যুক্ত করতে হবে। অ্যাট দ্য সেম টাইম তার যে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য যে অর্গানাইজ করার যে ব্যাপার বিষয়টা আছে এবং একটা ডিপোজিটের যে ক্যাপাসিটি ওঠা দরকার, এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে। এই সব কিছু তো আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা খুব ফিজিবল না। আপনার কি মনে হয়? এটা ঠিকই বলেছেন, তবে ঠিক ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু সফলতা আসবে না। এটা সার্বিকভাবে করতে হবে। কমার্শিয়াল দিক থেকে যেটা বলেছেন, যে যাদের কিছু শক্তি আছে, মানে শক্তি মানে শুধু বড় দেহের শক্তি না, যার যেটা কি ফাইন্যান্স আছে, জনগণ আছে, এদেরকে উদ্বুদ্ধ করে যেমন একটা করতে হবে। সাথে সাথে আমি মনে করি আমাদের গ্রামে গঞ্জে আমাদের প্রচুর লোক আছে, বেকার লোক আছে, কিছু করতে পারছে না। ওনারা যেটা বলছেন, ওদেরকে প্রশিক্ষণ দিবেন, ওদের সহায়তা দিবেন, ওদেরকে এটা ইমপ্লিমেন্ট করার সুযোগ দিবেন। এতে কিন্তু ফ্রম ফাইন্যান্স, এটা টেকনিক্যাল নো হাউ, এবং ওদের জায়গা লিজ দিতে হবে। তো তার তো জায়গা নাই, আমাদের দেশের লোক তো গরিব, সত্যি কথা। লিজের যদি ওনারা করেন, বা এলাকার যদি একটু যারা অবস্থাপন্ন তারা যদি একটু হেল্প করে, এর প্রয়োজন মেটাতে হলে সরকার এবং জনগণ দুইজন একসঙ্গে আসতে হবে। সচেতনতা আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সেই আমাদেরকে বলতে হবে, এই লোক কষ্ট করে করেছে, কেন আরো আসো, তোমরা আসো। আমাদের দেশে কি হয়, একটা ইন্টারমিডিয়েট পাশ হলেই দেখা যাচ্ছে দুবাই যাব, মালয়েশিয়া যাব, বিদেশ যাব। এখন ওই লোকটা দেখেন কত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ডিটেল না বলে ছোট বলি, 2 লক্ষ টাকা খরচ করে ওই আদম ব্যাপারের দিকে দিয়ে সে বিদেশ যায়, এবং এই 2 বছরের কন্ট্রাক্টে ও যে টাকা পায়, এই 2 লক্ষ টাকা শোধ করতে করতে 2 বছর শেষ, খালি হাতে ফেরত। সত্যি ঘটনা, খালি হাতে ফেরত আসে। ওদের জন্য আমার গ্রামে গঞ্জে যারা আছে অর্ধশিক্ষিত বা একটু অল্প শিক্ষিত, ওরা বিদেশ না যে জায়গা জমি বিক্রি না করে, বাবা তোর লোন করে জায়গা বেচে দেয় তাকে। তুমি তোমার গ্রামে খোঁজো, ছোট ছোট অনেক পুকুর আছে, উনি বললেন যেগুলোতে চাষ হয় না বা গোসল করে লোক, এগুলো তুমি লিজ দাও। দরকার হলে আমাদের কাছে আসুক, ওনাদের কাছে আসুক, আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেবো, দরকার হলে পোনা দিয়ে সাহায্য করবো। কৃষি জমি কমে যাচ্ছে এবং জলাভূমি শুকিয়ে যাচ্ছে,
এই ক্ষেত্রে মৎস্য সম্পদের ভবিষ্যৎ বাংলাদেশে কি? আসলে আমি সবকিছুকে পজিটিভলি অ্যাড্রেস করতে চাই। কৃষি জমি খরচ আছে ইজ ট্রু, বাট এট দ্য সেম টাইম যতগুলো বাড়িঘর হচ্ছে মূল কারণ প্রতিটা বাড়ি হতে কিন্তু ছোট একটা হলো পুকুর হচ্ছে। আমরা সেই পুকুরগুলোতে মাছ চাষ শুরু করি। মাছ চাষ বলতে ব্যাপক করতে হয়তো ওরা পারবে না, ওদেরকে আমি আবারও বলছিলাম যে ব্যবসায়িক চেইনে যদি আমরা নিয়ে আসি, নার্সারিগুলো তারা করুক, তারা অল্প অল্প করে আগাতে থাকুক, তাদেরকে সংগঠিত করে তুলি যদি আমরা, তারা টোটাল নার্সারি সাইডে যদি নেই 15টা তারা সাপ্লাই দিবে বড় প্রজেক্টে, এবং সেই প্রজেক্টে যে মাছের খাদ্য দিচ্ছে, মাছ ক্যারি করা হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে, ওই চেইনগুলোর সাথে তাদের সংযুক্ত করে দিতে হবে। টোটালি হলো জিনিসটা তাদের মধ্যে এই অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে যে টোটাল এই সম্পদটা শুধু মালিকের একার নয়, তা সেও সেটার অংশীদার, ওদের মধ্যে ওনারশিপটা ডেভেলপ করতে হবে। আমরা যেটা